হ্যালো স্টুডেন্টস, এখন আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি এক্সারসাইজ 7 এর প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করব। অর্থাৎ 3D যে চ্যাপ্টার, 3 ডাইমেনশনাল ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি এর অনুশীলনীর অঙ্কগুলো আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমরা এমসিকিউ কোশ্চেনে আসি। এমসিকিউ কোশ্চেনে ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে যে ওয়াইজেড সমতলে উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্কের আকার কি হয়। ওয়াইজেড সমতলের উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্কের আকার কি হয়। অর্থাৎ এখানে আমরা একটা জিনিস দেখো, এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ 2Dতে যদি এক্স অক্ষের উপর কোনো বিন্দু থাকে, 2Dতে যদি এক্স অক্ষের উপর কোনো বিন্দু থাকে, তার স্থানাঙ্কে এক্সের মান কিছু একটা থাকে কিন্তু ওয়াই এর মান থাকে 0। আবার ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু থাকে, তখন এক্সের মান 0 থাকে, ওয়াই এর একটা মান থাকে। এই হচ্ছে অক্ষ দুটির উপর অবস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্ক। এটা যদি 3Dতে হয়, তাহলে 3Dতে হলে কি হবে? একই রকম, এক্স অক্ষের উপর যদি অবস্থিত হয় তখন এক্সের একটা মান থাকবে, ওয়াই এর মান 0, জেডের মানও 0। আবার যদি ওয়াই অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু হয় তখন জেডের মান 0 হবে, আর জেড অক্ষের উপর থাকলে 0 0 জেডের একটা মান থাকবে। আবার যদি এক্স ওয়াই এই সমতলের উপর অবস্থিত কোনো বিন্দু হয়, এক্স ওয়াই এই সমতলের উপর অবস্থিত কোনো বিন্দু হয়, তখন এইখানে এক্সের একটা মান থাকবে, ওয়াই এর একটা মান থাকবে। যেহেতু এক্স ওয়াই সমতল, দেখো এক্স অক্ষে এক্স থাকবে, ওয়াই অক্ষে ওয়াই থাকবে, আর এক্স ওয়াই সমতলে এক্স থাকবে, ওয়াই থাকবে। যেহেতু এক্স ওয়াই সমতল, তার মানে এখানে এক্সের মান থাকবে, ওয়াই এর মান থাকবে, জেডের মান হবে 0। ঠিক তেমনি যদি এক্স জেড সমতলের উপর অবস্থিত কোনো বিন্দু আমরা নিই, এক্স জেড সমতলের উপর অবস্থিত কোনো বিন্দু নিই, তখন এখানে এক্সের মান থাকবে, জেডের মান থাকবে, ওয়াই থাকবে না, ওয়াই এর মান 0 হবে। সেই রকম ওয়াই জেড সমতলের উপর অবস্থিত কোনো বিন্দু যদি আমরা নিই, তখন তার স্থানাঙ্কে এক্সের মান 0 থাকবে। যেহেতু ওয়াই জেড সমতল, তার মানে ওয়াই থাকবে, জেড থাকবে, এক্সটা থাকবে না, 0 থাকবে। তো এই হচ্ছে যে যার সমতলের উপর অবস্থিত বিন্দু। ঠিক তেমনি এখানে আমাদের যেটা বলেছে যে ওয়াই জেড সমতলের উপরিস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্কের আকার কি হয়। ওয়াই জেড সমতলের উপর অবস্থিত কোনো বিন্দুর স্থানাঙ্কের আকার কি হয়। এখানে দেখো অপশান সিতে যেটা বলেছে যে 0 ওয়াই জেড স্থানাঙ্কের আকার যেহেতু বলেছে, তার মানে এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা উচিত ছিল, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখা নেই। এইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 0, ওয়াই, জেড হবে। এইটা হ্যাঁ, এইটা প্রিন্টিং মিস্টেক হয়তো আছে, যাই হোক। তো 2 দাগের কোশ্চেন যেটা বলছে কোনো অক্ষের উপর, তাহলে 1 দাগের অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 দাগ কোন অক্ষের উপরিস্থিত যে কোনো বিন্দুর স্থানাঙ্কের আকার হয় 0 a 0। কোন বিন্দুর স্থানাঙ্কের আকার হয় 0 a 0। আচ্ছা দেখো, তোমরা এখানে একটা জিনিস ভালো করে দেখো, 0 a 0 2 দাগ যেটা বলেছে, দেখো 0 a 0 কার মান আছে? ওয়াই এর মান আছে। তার মানে ওয়াই এর মান শুধু কোথায় থাকবে না, যদি ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু হয় তখন ওয়াই এর মান থাকবে, এক্সের মান হবে 0, ওয়াই এর মান হবে জেডের মান হবে 0, আর ওয়াই এর মান আছে এ। তার মানে এই বিন্দুটা হচ্ছে ওয়াই অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দু। এইটা হচ্ছে স্থানাঙ্কের আকার হয় হ্যাঁ কোন অক্ষের উপরিস্থিত। তাহলে 2 দাগের হচ্ছে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 3 দাগ যেটা বলছে 3টি বিন্দু 5 2 4 এবং 6 -1 2 8 -7 কে, এই 3টে বিন্দু সমরেখ যদি হয় তাহলে কে এর মান নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা একটু অন্যরকমভাবে আমাদের সলভ করতে হবে। দেখো অ্যাকচুয়ালি এটা এমসিকিউতে না এসে 2 মার্কসের কোশ্চেনও আসতে পারে, তো তোমরা একটু ভালো করে দেখো। প্রথমে যেটা বলছে যে 5 2 4, আচ্ছা 3 দাগ,
দেখো 5 2 4 এটা একটা বিন্দু, আর একটা বিন্দু বলা আছে 6 -1 2, 6 -1 2, আর একটা বলা আছে 8 -7 কে, 8 -7 কে, 8 -7 কে বলে দিয়েছে আমাদের যে এই তিনটে বিন্দু হচ্ছে একই সরলরেখায় অবস্থিত। আচ্ছা দেখো, আমরা ধরলাম এই বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু, আর এই বিন্দুটা সি বিন্দু, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা যদি তাই হয় তাহলে একটা জিনিস খুব মন দিয়ে দেখো, যে এই যে এ যদি এইটা হয়, বি যদি এইটা হয়, আর সি যদি এইটা হয়, তাহলে এ সি এর সংযোগ রেখাকে এই বি বিন্দু মনে করলাম যে m/n অনুপাতে বিভক্ত করেছে। m/n অনুপাতে যদি বিভক্ত করে তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক জানি 5 2 4, আর সি বিন্দুর স্থানাঙ্ক জানি 8 -7 কে। তো তাহলে দেখো, যদি বি বিন্দু এসি এর সংযোগ রেখাকে m/n অনুপাতে বিভক্ত করে থাকে তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে না, দেখো বি বিন্দুর স্থানাঙ্ক হবে 8m + 5n বাই m + n। ঠিক তেমনি এখানে একটা পাবো আর এখানে একটা পাবো, ওটা বের করার দরকার নেই। এখন আমরা বি বিন্দুর স্থানাঙ্ক এটা পেয়েছি, আর আমাদের দেওয়া আছে 6 -1 2, তার মানে এইটা ইকুয়াল টু 6, আর এইটা ইকুয়াল টু -1, আর এইটা ইকুয়াল টু 2। তাহলে দেখো, অতএব 8m + 5n বাই m + n ইজ ইকুয়াল টু 6। যদি তাই হয় তাহলে দেখো 8m + 5n, এটা কোনাকুনি গুণ করে দাও, 6m + 6n, দেখো একে বাম দিকে দাও, তাহলে 2m ইজ ইকুয়াল টু n, তার মানে m/n ইজ ইকুয়াল টু 1/2, দিলে কোনাকুনি গুণ করলে আগেরটা আমরা ফিরে পাবো, এমনভাবে বসাতে হবে। যাই হোক, তাহলে m এর মান 1, n এর মান 2। এইবার তোমরা দেখো যে এই যে বিন্দুটার স্থানাঙ্কে কে আছে, তাহলে কে যদি ব্যবহার করতে হয় তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো কি করব, mk প্লাস n4 মানে 4n বাই m + n, আর আমাদের দেওয়া আছে কত এই মানটা না 2। তাহলে এখন প্রশ্নানুসারে m মানে কত, m মানে হচ্ছে 1, n মানে 2, তাহলে m এর জায়গায় 1 বসিয়ে দাও, আর n এর জায়গায় 2 বসিয়ে দাও। m এর জায়গায় 1, n এর জায়গায় 2, তাহলে এখন 1 × k প্লাস 4 × 2 বাই 1 + 2, এইটার মান হচ্ছে কত না 2, ইমপ্লাইজ দ্যাট k + 8 ইজ ইকুয়াল টু 6, তার মানে k এর মান হচ্ছে -2, অর্থাৎ 3-এর দাগে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তো এই যে অঙ্কটা তোমরা করলে সমরেখ দিয়ে, এটাকে আমরা এভাবে করতে পারি, খুব মন দিয়ে শোনো। তিনটে বিন্দু আমরা এটা 2Dতে শিখেছি, যে কোনো তিনটে বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ওইটা যদি 0 হয় তাহলে এই তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত। তিনটে বিন্দু সমরেখ হওয়ার কন্ডিশন কি না, এই তিনটে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে এই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত। তো এখানে দেখো 3Dর অঙ্ক, 3Dতে তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া ফর্মুলা কি না, সেটা ডিটারমিনেন্ট ব্যবহার করা হয়, ওটা ক্লাস 12-এ আছে, তোমাদের 11-এর সিলেবাসে নেই। তাহলে এইটা ডিটারমিনেন্টের প্রয়োগে 3Dতে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়, তাই সেই পদ্ধতিতে এই অঙ্ক করলে 11-এ চলবে না। ক্লাস 12-এ আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ডিআরএস ডিসিএস, অর্থাৎ ডিরেকশন রেশিওজ এবং ডিরেকশন কোসাইন, তার মানে দিক অনুপাত এবং দিক কোসাইন, এটাও ক্লাস 12-এ আছে, তার প্রয়োগেও এই অঙ্ক করা যায়, আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুব ইজিভাবে হবে। কিন্তু যেহেতু সেটা ক্লাস 12-এ আছে ওই জন্য সেই প্রসেসে এই অঙ্ক করা যাবে না। এরপর নেক্সট অঙ্ক দেখো, যেটা আমাদের
চারের দাগ বলছে -1 C 211 বিন্দু দুটির মধ্যে দূরত্ব 3 একক হলে সি এর মান নির্ণয় করো। তো তাহলে দেখো দুটি বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা তোমরা নিশ্চয়ই জানো। দুটো বিন্দুর মধ্যে দূরত্বের ফর্মুলা আমরা থিওরিতে শিখেছি। ওই ফর্মুলাতে আমরা দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব, সেইটা ইকুয়াল টু 3। তাহলে দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করার সময় সমান চিহ্নের বাম দিকে একটা রুট ওভার থাকবে, ওইটা তোলার জন্য সমান চিহ্নের দুদিকে বর্গ করে দেবো, অর্থাৎ হোল স্কোয়ার করে দেবো। দিলে বর্গ করলে তারপর তোমরা সমাধান করবে, সির মান অতি অবশ্যই তোমরা পেয়ে যাবে। এরপর চারের দাগটা সি হবে অ্যান্সার, অর্থাৎ 1 হবে রাইট অ্যান্সার। এটা নিশ্চয়ই তোমরা পারবে, ওই জন্য আমি করে দিলাম না। তো 5এর দাগ যেটা বলছে দেখো যে x1 y1 z1 x2 y2 z2 বিন্দু দুটির সংযোজক রেখাংশের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি এইটা হয় তাহলে কে এর মান কী হবে। তার মানে এইটা বলতে চাইছে যে দুটো বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। দুটো বিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে x1 y1। 5এর দাগের কোশ্চেন x1 y1 z1 আর এটা হচ্ছে x2 y2 z2। এই সংযোগ রেখার উপর যদি আরেকটা বিন্দু থাকে, যেটা ওরা দিয়েছে, যদি এই সংযোগ রেখার উপর আরেকটা বিন্দু থাকে এইটা, তবে কে এর যে মান হবে সেটা কী রকম হবে না। খুব মন দিয়ে শোনো, এইখানে যে স্থানাঙ্কটা তোমাদের দেওয়া আছে সেইখানে দেখবে কে দেওয়া আছে। ওই কেটা কখন আসে না, দেখো এখানে যেটা দেওয়া আছে যে x1 প্লাস কে ইন্টু x2, তার মানে এইটা k:1 অনুপাতে যদি এটাকে বিভক্ত করে, এই বি বিন্দু এসি এর সংযোগ রেখাকে যদি k:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক ওরা যেটা দিয়েছে ওইটা পাওয়া যাবে। এইবার তোমরা বলো কে এর মান কী হবে না। দেখো এই যে বি বিন্দুটা এসি এর সংযোগ রেখাকে k:1 অনুপাতে বিভক্ত করে, এটা কেমন হতে পারে না। দেখো এটা 3:1 হতে পারে, 2:1 অনুপাতে এটা হতে পারে, 5:1 হতে পারে, মানে কে এর মান এরকম হতে পারে। অথবা এটাও তো হতে পারে যে বি বিন্দু এসি এর সংযোগ রেখাকে মনে করো 2:3 অনুপাতে বিভক্ত করেছে, 2:3 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে কে এর মান 2 হওয়ার কথা, কিন্তু না, 2 হবে না। কেন না, এইখানে 1 আছে, তার মানে একে আগে 1 করতে হবে, অর্থাৎ অনুপাতের উভয় দিকে আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে। যদি একে 3 দিয়ে ভাগ করি তখন 2/3, তবে এটা 1 আসবে। তার মানে কোনো একটা বিন্দু দুটো বিন্দুর সংযোগ রেখাকে যদি কোনো অনুপাতে বিভক্ত করে, তাহলে সেই অনুপাত যদি k:1 হয়, তাহলে কে এর মান এই ধরনের হতে পারে বা এই ধরনের হতে পারে, অর্থাৎ তারা একটা কি হবে না বাস্তব সংখ্যা হবে। তারা কি হবে, একটা বাস্তব সংখ্যা হবে। এইগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এই গেল আমাদের 5এর দাগ, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে কে এর মানটা এরকম হতে পারে বা এরকম হতে পারে, বা রুট ওভার দিয়ে কিছু হতে পারে, ধরো √3:1 √5:1 ওরকমও হতে পারে। তার মানে এইগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, কোনো কাল্পনিক সংখ্যা হবে না কে এর মান। প্রথমটা বলেছে ধনাত্মক, দ্বিতীয়টা বলেছে ঋণাত্মক। হ্যাঁ, ঋণাত্মকও হতে পারে যদি এই বি বিন্দু এই রেখার উপর থাকে কিন্তু এর বর্ধিতাংশের উপর থাকে এইখানে, তাহলে তো মাইনাসে উত্তর হবে, কারণ ওটা তো হচ্ছে বহির্বিভক্ত, আর যখন বহির্বিভক্ত করে তখন মাইনাস আসে, তোমাদের বলেছিলাম আমি। আর যদি অন্তর্বিভক্ত করে তখন প্লাসে আসবে। তার মানে কে এর মানটা নেগেটিভও কিন্তু হতে পারে, তাহলে ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। কিন্তু সি যেটা বলেছে বাস্তব মানের জন্য, এইটা হচ্ছে গিয়ে কে এর সমস্ত মানের জন্য সত্য। 6এর দাগ যেটা বলেছে 2 - 3 4 এবং 3 4 - 1 বিন্দু দুটির সংযোগ রেখাংশ ZX সমতল দ্বারা যে অনুপাতে বিভক্ত হয় তা নির্ণয় করো। আচ্ছা, তো তাহলে দেখো দাগ নম্বর 6। তো দেখো দাগ নম্বর 6 যেটা বলছে 2 - 3 4 2 - 3 4
আরেকটা বিন্দু বলা আছে যে 3 4 -1, 3 4 -1, এই দুটো বিন্দুর সংযোগ রেখাংশ ZX সমতলকে। তাহলে দেখো এটা হচ্ছে X অক্ষ, Y অক্ষ, Z অক্ষ, X Y Z, আমাকে ZX সমতল মানে এইটা বলেছে, এই সমতলকে কি অনুপাতে বিভক্ত করে। তার মানে যদি একটা বিন্দু এইটা আর একটা বিন্দু এইটা হয়, তাহলে এই যে বিন্দুটা ধরো P বিন্দু, এটাকে বিভক্ত করেছে, এটাকে বিভক্ত করেছে। কি অনুপাতে বিভক্ত করেছে আমাকে এটা ধরতে হবে, বের করতে হবে। ধরলাম আমি m/n অনুপাতে বিভক্ত করেছি। যদি m/n অনুপাতে বিভক্ত করে P বিন্দুটা, দেখো P বিন্দুর স্থানাঙ্ক যাই হোক না কেন, যেহেতু YZ সমতলের উপর অবস্থিত, XZ সমতলের উপর অবস্থিত, তার মানে এখানে X এর একটা মান থাকবে, Y এর মান থাকবে 0, Z এর একটা মান থাকবে। যেহেতু Y এর মান 0 থাকবে, তাহলে আমরা এই যে A বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2 -3 4, আর B বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3 4 -1, তাহলে এইখানে আমরা এইটাকে আর এইটাকে ধরে এইটা বের করতে পারবো। দেখো m/4 + n/-3 / m + n করলে তো এইটা পাবো, এইটা তো 0 দেওয়া আছে, তাহলে ওইটা = 0। অর্থাৎ কী করবো, দেখো m/4, তার মানে 4m + n/-3, তার মানে -3n / m + n, এইটা হচ্ছে এইটার মান। এইখানে মানটা দেওয়া আছে কত, 0, যেহেতু ZX অক্ষের উপর অবস্থিত, তার মানে এইটার মান যদি 0 হয়, তো তাহলে এর নিচে কিছু নেই মানে 1, কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে হবে 4m - 3n = 0, তার মানে 4m = 3n, অর্থাৎ m/n = 3/4, তার মানে m/n = 3/4, অর্থাৎ 6 দাগের অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। 7 দাগ যেটা বলেছে, কোনো বর্গক্ষেত্রের একটি কর্ণের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক যদি এইটা হয়, তাহলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমাদের কি বলা হয়েছে, দেখো দেখো দাগ নম্বর 7, দাগ নম্বর 7 যেটা বলেছে, একটা বর্গক্ষেত্র, তার কর্ণের দুটো প্রান্তবিন্দু দেওয়া আছে, কর্ণের দুটো প্রান্তবিন্দু আমাকে দেওয়া আছে। কত না, একটা কর্ণের প্রান্তবিন্দু দেওয়া আছে 4 4 7, 4 4 7, আরেকটা দেওয়া আছে 0 6 3, 0 6 3। দেখো দুটো সংযোগ যে রেখা, এর দৈর্ঘ্য কত হবে, দেখো AC, এই দৈর্ঘ্যটা হচ্ছে √0 -4 মানে 16, 6 - 4 মানে 4, 3 - 7 মানে 16, তার মানে হচ্ছে 20 36 √ হচ্ছে 6। এই AC হচ্ছে কর্ণ, আর আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি না, বাহু ইন্টু √2। এইটার মান যদি 6 হয়, তাহলে বাহু সমান কত না 6/√2, যদি করণী নিরসন করি তাহলে হয়ে যাবে 3√2 একক। এটা হচ্ছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ 7 দাগের সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর 8 দাগ যেটা বলেছে যে 3 - 2 4 এবং 2 4 - 3 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে Y ও Z সমতল যে অনুপাতে বিভক্ত করে সেটি নির্ণয় করো। একই ধরনের প্রশ্ন আমরা একটু আগে সলভ করেছি, যেটা 8 দাগ বলেছে। দেখো 8 দাগ যেটা বলেছে, একটু আগে কিন্তু আমরা এটা সলভ করেছি। 3 - 2 - 4, 3 - 2 - 4, 3 - 2 - 4, আরেকটা বলেছে 2 4 - 3, আরেকটা বলেছে 2 4 - 3।
আরেকটা বলেছে কত 2 4 -3। এই দুটি বিন্দুর যে সংযোগ রেখাংশ, এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এক্স ওয়াই জেড, আর এইটা হচ্ছে ও। আমাকে কি বলা হয়েছে না ওয়াই ও জেড সমতল। ওয়াই ও জেড সমতল মানে কোনটা? এইটা ওয়াই ও জেড সমতল, অর্থাৎ এইটা হচ্ছে ওয়াই ও জেড সমতল, মানে ওয়াই জেড সমতল। আর দেখো ওয়াই জেড সমতলের উপর যদি এই দুটোর সংযোগ রেখা এই সমতলে বিভক্ত করে, তার মানে যে বিন্দুতে বিভক্ত করবে সেই বিন্দুটা যদি পি বিন্দু হয়, তাহলে এর স্থানাঙ্কে এক্সের মান হয়ে যাবে কত না 0। তাহলে এক্সের মান যদি 0 হয়ে যায়, আমরা ধরলাম যে এই সংযোগ রেখাকে m/n অনুপাতে বিভক্ত করেছে। তার মানে কি হবে না 2m + 3n m + n ইজ ইকুয়াল টু 0। এটা এক্সের মান হবে। একটু আগে এই ধরনের অঙ্ক করা হয়েছে, তোমরা নিশ্চয়ই এটা করে ফেলতে পেরেছো। ওইটা করার পরে এটা আটকানোর কথা নয়। তো দেখো, তাহলে 2m ইজ ইকুয়াল টু 3n, তার মানে তার মানে m/n ইজ ইকুয়াল টু -3/2, অর্থাৎ -3:2। তার মানে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 8-এর দাগ। এরপর 9-এর দাগ যেটা বলছে এক্স ওয়াই জেড এবং -y -z -x বিন্দু দুটির সংযোগ রেখাংশ এক্স ও ওয়াই সমতল দ্বারা যে অনুপাতে বিভক্ত হয়। একই ধরনের প্রশ্ন, আশা করি তোমরা এটা নিজেরা পেরে গেছো। কিন্তু এটা প্রবলেমটা কিছুই না, প্রবলেম হচ্ছে এটা সংখ্যা দিয়ে দেওয়া নেই, এটা এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে। তাহলে তোমাদের একটু কোনো কারণে ভুল হয়েও যেতে পারে। তো এখানে যেটা বলেছে দুটো বিন্দু এক্স ওয়াই জেড, একটা বিন্দু এক্স ওয়াই জেড, এটা একটা বিন্দু, আর আরেকটা বিন্দু বলা আছে। তাহলে একটা বিন্দু হচ্ছে এক্স ওয়াই জেড, আরেকটা হচ্ছে -y -z -x, -y -z -x, এরকম দুটো বিন্দু আছে। হ্যাঁ, -x, এরকম দুটো বিন্দুর সংযোগ রেখাকে কোন সমতল না এক্স ও ওয়াই, মানে এই সমতল যে বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, এই সমতলের উপর যদি অবস্থিত হয়, তার মানে কোনো স্থানাঙ্কে এক্সের একটা মান থাকবে, ওয়াই এর একটা মান থাকবে, আর জেডের মান থাকবে 0। অর্থাৎ আমরা এখান থেকে এই দুটোর সংযোগ রেখাকে যদি পি বিন্দু m/n অনুপাতে বিভক্ত করে, এখানে এক্স ওয়াই জেড লিখবে না, এখানে এ বি আর 0 লেখো, কেননা এখানে এক্স ওয়াই জেড দিয়ে দেওয়া আছে ওই জন্য। আচ্ছা, তাহলে দেখো জেডের মানটা 0 হবে, তার মানে এখানে এইটা আর এইটাকে ধরে ওইটা বের করো। m/n অনুপাতে যদি বিভক্ত করে, তাহলে -xm + zn m + n ইজ ইকুয়াল টু 0। তার মানে xm ইজ ইকুয়াল টু zn, অর্থাৎ m/n ইজ ইকুয়াল টু z/x। তবে কোনাকুনি গুণ করলে xm ইকুয়াল টু zn হবে। তার মানে m/n হচ্ছে z/x, অর্থাৎ 9-এর দাগের অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 10-এর দাগ বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি স্থানাঙ্ক যথাক্রমে এটা হলে ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? আচ্ছা, ভরকেন্দ্রের স্থানাঙ্ক তোমরা নিশ্চয়ই জানো, x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3, z1 + z2 + z3/3। ফর্মুলা জানো, নিজেরা বসাবে। x1 y1 z1 হচ্ছে প্রথমটার স্থানাঙ্ক, x2 y2 z2 হচ্ছে দ্বিতীয়টার স্থানাঙ্ক, আর x3 y3 z3 হচ্ছে তৃতীয়টার স্থানাঙ্ক। তিনটের যোগ করে 3 দিয়ে ভাগ। যেমন আমরা কোনো সরলরেখায় যদি মধ্যবিন্দু বের করতে যাই, তাহলে দুটো স্থানাঙ্ককে যোগ করে 2 দিয়ে ভাগ করি, তবে মধ্যবিন্দু স্থানাঙ্ক পাই। এটা হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র। এটা কি ভরকেন্দ্রের স্থানাঙ্ক কী করে বের করানো হয় না, 3টেকে যোগ করব, 3 দিয়ে ভাগ করব, কারণ এখানে 3টে বিন্দু আছে, তাদের যেটা গড় হবে সেটা হচ্ছে 3টে যোগ করে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এক্সের মান যোগ করব, 3 দিয়ে ভাগ করব, তাহলে এক্সের মান পেয়ে গেলাম এখানে ভরকেন্দ্রের। আবার ওয়াই এর মান যোগ করব, 3 দিয়ে ভাগ করব, ওয়াই এর মান পাবো। আবার জেড ওয়ান এর মান যোগ করব,
দিলে এটার মান পাবো। যাই হোক, তো এটা তোমরা নিশ্চয়ই বের করতে পারবে। এই গেল আমাদের এমসিকিউ কোশ্চেন। আশা করি তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পেরে থাকো প্রিভিউ করে আরেকবার দেখো। তো এরপর তোমরা 2 মার্কস 4 মার্কস এগুলো তোমরা নিজেরা চেষ্টা করো। যেগুলো পারবে না সেগুলো জন্য আমার নেক্সট ভিডিও ফলো করো। নেক্সট ভিডিওতে আবার 2 মার্কসের প্রবলেম সলভিং ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।